যদি একটা কুমড়া পচা হয়, ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয়, সেই ফলটা হলো পচে যায়। আর যদি কেউ খারাপ মানুষ হয়, তার থেকে আমরা ভালো কোনো ডিসিশন আশা করতে পারি না। এই যে একটা জগাখিচুড়ি বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক যে সংস্কৃতি, সেটার পরিবর্তন ঘটাতে হবে। আমি গত 10 দিন পদযাত্রায় ছিলাম। যারা স্থানীয় লোকজন, তারা খুব বিপদে আছে। কারো ভালো একটা স্কুল নেই, স্কুলগুলোতে গিয়েছি, যারা শিক্ষক 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে, ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলো স্কুল কমিটি সভাপতি বানানো হয়েছে। মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটি সভাপতি বানানোর কথা, সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লা, তাকে মসজিদ কমিটির সভাপতি, কারণ তার কাছে পাওয়ার আছে এবং সে বলছে আমি মসজিদ কমিটির সভাপতি হব। আমরা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। বাজার কমিটিতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। তারপরে হলো আমরা উপজেলা প্রশাসনের সেখানে গিয়েছি, স্বাস্থ্য যে কমপ্লেক্সটা আছে, সেখানে সরকারি ঔষধের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু সরকারি ঔষধ নাই। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয়, সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন, তারা সুন্দর মতো ভাগবটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন, ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মানে কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তো আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটোখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলে সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকায় যাওয়ার সাহস পাই না। এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষে জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। বললো যে উপজেলা চেয়ারম্যান নাই। আমি বললাম কই গেছে? বললো যে আওয়ামী লীগের আমলে পালায়া গেছে। বললো চেয়ারম্যান কই? বললো চেয়ারম্যানও নাই। মেম্বার কই? কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটোখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়েন। তো বাংলাদেশের যদি আমরা সার্বিক অবস্থা, এই যে জনগণের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বাংলাদেশের সিস্টেমগুলো একই চলতেছে। এবার যদি আপনি কোনো অফিসে যান, পায়ের উপর পা তুলে বসে থাকে, তো তাকে দেখে মনে হয় মুম্বাইয়ের কোনো মাফিয়া গোষ্ঠীর প্রধান। জিজ্ঞেস করা হয় কে, বলে আমি এখানে অ্যাক্সিয়ান, এরকম মনে হয় একটা পোস্ট আছে আপনাদের, বলে অ্যাক্সিয়ান। আবার যদি জিজ্ঞেস করা হয় আমি ইউনো, তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এভাবে বসে আছেন কেন, তাকে বলা হয় এই বিয়াদব চুপ করো, আমাকে স্যার বলো আগে। তো যেই লোক আসছে সে চিন্তা করে যে মাফিয়ার মতন বসে আছে, কিভাবে স্যার হইতে হয়। স্যার তো হবে সেই যে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, ভালো সুন্দর মতন থাকবে, সারাদিন জনগণকে সেবা দিবে, এই কাজ করবে। সে হলো মাফিয়া, একটা গুন্ডা স্টাইলে বসে থাকে। তারপরে হলো এলাকার আমরা যেটা পথে পথে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে, এই 20 কোটি টাকাও তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে, ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে, খাল খনন করে, মাটি ভরাট করে, যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি, তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। আগামী ইলেকশনে আমি হাওয়া ভবনও টাকা পাঠাইতে পারবো না, গুলশান অফিসও পাঠাইতে পারবো না। আবার এই ছোট পাতি নেতা তো বাকি হলো আছেই, স্থায়ী কমিটির সদস্য, যদি এদেরকে টাকা না দিই তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবের থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএসএর লাইন ধরে, এক এমপি বলতেছে ইউএসএর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায়, তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিংয়ের দিকে ঘুরে,
বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে, হলো আমাদের পার্লামেন্ট। তো এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আজকে যেহেতু স্মৃতিচারণ চলে এসেছে, ওনাদেরকে স্মরণ 5 তারিখে শাহবাগের দিকে আমি নাহিদকে দাঁড় করায়া হলো যে আমরা একটা ঘোষণাপত্র দিব। আসলাম, গিয়ে দেখি নাহিদ নাই, পার্লামেন্টের সামনে হলো সবাই জনস্রোত নাকি টেনে নিয়ে গিয়েছে। তো সেই দিন আমরা আর ঘোষণাপত্রটাও দিতে পারলাম না। তো সেই দিন দেখি সবাই সেলফি তুলতেছে। তো বললাম ভাই সেলফি তোলেন কেন? বললো বাংলাদেশের হলো বিজয় হয়েছে। তো আমি বললাম 3 তারিখে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেটা কি শুনেছিলেন? হ্যাঁ শুনেছি। বললো কি শেখ হাসিনার বিদায়? আমরা বললাম আমরা তো ওই ঘোষণা দিই নাই, আমরা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটা কি আপনি বুঝেন? বললো যে শেখ হাসিনাকে বিদায় করতে মাঠে নেমেছি। যারা শিক্ষিত সমাজ তাদের সাথে কিন্তু আমরা কনসালটেশন করেছি, করার পরে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা দাবিটা দিয়েছিলাম। সেই দিন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। 3 তারিখে যে আমরা দাবিটা দিব ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতা থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায়। একটা হলো ধর্ম থাকলে হলো ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দল যেগুলো সেগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল, ক্ষমতা ভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল। বাংলাদেশে এই যে সংকটটা রয়ে গিয়েছে, যদি কোনো ভালো মানুষ হয় তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না। যিনি পত্রিকার একসময় হেডলাইন দিয়েছিলেন ফেসিবাদের পতনধ্বনি, সেই ফেসিবাদের যে পতনধ্বনি উনি বলেছিলেন, তারপরে কিন্তু আমরা ফেসিবাদী পতনধ্বনির যে মুখোশরানী শেখ হাসিনাকে সরাইতে সক্ষম হয়েছিলাম, কিন্তু যে সিস্টেম সেটাকে আমরা এখনো পরিবর্তন করতে পারি নাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন যিনি আয়নাগর থেকে ফিরে এসেছেন, উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের আহত ভাইরা, যাদের অঙ্গের বিনিময়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন ওনারা দেখেছিলেন। আজকে এখানে উপস্থিত আছেন শহীদ ওনাদের রত্নগর্বা মা, কারো বোন, যাদের কাছে আমরা এখনো অপরাধী, যাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের সন্তান, কারো স্বামী, কারো ভাই যারা চলে গিয়েছে, শহীদ হয়েছে, যারা খুনিরা আছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। প্রিয় মা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমরা আপনার সন্তানের যারা খুন করেছে, প্রিয় বোন যারা আপনার ভাইকে খুন করেছে, আমরা এখনো রাজপথে আছি, আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি, ভবিষ্যতে আমরা এর জন্য কাজ করে যাব। কোনো রাজনৈতিক পদ, কোনো টাকা বা যে কোনো স্বার্থ আমাদেরকে কখনো ক্রয় করতে পারবে না। সেই প্রতিশ্রুতি নিয়েই মাঠে নেমেছি। দোয়া করবেন যাতে এই পথে আমরা থাকতে পারি। এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা, অসংখ্য মিডিয়ার ভাইকে সেই সময়ে খুনি হাসিনা নির্যাতন করেছিল, গ্রেপ্তার করেছিল। আমরা সেই সময়কার মিডিয়াতে দেখেছিলাম যে পুলিশ তাদেরকে মারছে, ক্যামেরাগুলা রক্তাক্ত, মোবাইল রক্তাক্ত, সাংবাদিকদের কলাম রক্তাক্ত। সেই সময় স্মৃতিগুলো আমরা ভুলে যাইনি। আমরা সেই বীর সাংবাদিক যারা রয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা রাজপথে সেই ছোট্ট জীবনের ভাষণা, বাংলাদেশের সত্যের কলম ধরা, সত্যকে প্রকাশ করার বাসনা নিয়ে যারা সাংবাদিক জগতে এসেছেন,
সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। সেই দোয়া থেকে আমি আমার কয়েকটা ছোট কথা বলবো। আজকের এই প্রোগ্রামে আরও উপস্থিত আছেন নবগঠিত আমাদের যে ইঞ্জিনিয়ার্স যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করেছি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য। আমি আজকে দু একটি কথা বলবো। প্রথমত, বাংলাদেশের বর্তমান যে সংকটের জায়গাটা কয়েকটা জায়গায়